হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার এই অধ্যায়টা বিভিন্ন দিকগুলো আলোচনা করব। আগামী মিসেলিনিয়াস ক্লার্কশিপ সহ সমস্ত পরীক্ষাতেই স্ট্র্যাটেজিকের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ ভারতের সংস্কৃতি চারুকলা এই অধ্যায়টা। প্রথমে আমরা ভারতীয় সঙ্গীত সম্পর্কে বেসিক কিছু জিনিস জেনে নেব। তো ভারতীয় সঙ্গীতের কথা যদি বলতে হয় তাহলে একেবারে সেই ঋগ বৈদিক যুগের সামবেদের কথা অবশ্যই আসবে। সঙ্গীতের প্রাচীনতম নিদর্শন যদি ভারতবর্ষের ক্ষেত্রে বলা যায় তাহলে সেটা অবশ্যই সামবেদ এবং তার সাথে গান্ধর্ব বেদ। সঙ্গীতের বিজ্ঞান বলা হয় গান্ধর্ব বেদকে। এবং খ্রিস্টীয় চতুর্থ শতক 4th সেঞ্চুরি সেই সময় নাট্যশাস্ত্র ভারতমুনির লেখা নাট্যশাস্ত্র সেটা হচ্ছে সঙ্গীতের প্রথম একটা সংগঠিত গ্রন্থ আমরা বলতে পারি। প্রাচীন নিদর্শন ছিল কিন্তু একটা সংগঠিত গ্রন্থ, সেটা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ভরতমুনি, ওনার হচ্ছে নাট্যশাস্ত্র। তো সঙ্গীতের বেশ কিছু বেসিক জিনিস আছে, যেমন ভারতীয় সঙ্গীতের অন্যতম ধারা হচ্ছে রাগ সঙ্গীত। ঠিক আছে, তো মূল হচ্ছে 6টা হচ্ছে মূল রাগ আছে, আর 30টা হচ্ছে এটা মূল, 30টা রাগিনী রয়েছে। এই 6টা রাগ 6টা ঋতুকে চিহ্নিত করে। 6টা রাগ 6টা ঋতুকে চিহ্নিত করে। কি কি রয়েছে? ভৈরবী, হিন্দোল, মেঘা, শ্রীরাগ, দীপক আর মালকোষ। তো এই 6টা রাগের নাম একটু মনে রাখতে হবে, আমি চার্টের মধ্যে সব দিয়ে দেব, এগুলো একটু মনে রাখবেন কারণ ডায়েট কোশ্চেন হবে 6টা রাগের উপর বেস করে সব কিছু। তো 6টা রাগ দিনের বিভিন্ন সময়ে গাওয়া হয় এবং প্রত্যেকটা বিশেষ মানসিক অবস্থা এবং আবেগের সাথে জড়িত। এটা মনে রাখতে হবে, একদম অসম্ভব গুরুত্বপূর্ণ। যে কোনো এক্সামের জন্য এই পোর্শনটা কিন্তু জানতেই হয়। আর যদি বলা হয় হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত বা যেটাকে শাস্ত্রীয় সঙ্গীত বলা হয়, সেটার উৎপত্তি কিন্তু বৈদিক মন্ত্র থেকে। এবার এর মধ্যে অন্তর্গত বিষয়টা মানে ঘুরিয়ে প্রশ্ন হতে পারে যে ধ্রুপদ, খেয়াল, তারানা এগুলো মূল উৎস কোথায়? তো এটা মূল উৎস কিন্তু বৈদিক মন্ত্র থেকে। আরও আছে টপ্পা, দাদরা, গজল, ভজন, এগুলো সব কিন্তু উৎপত্তি একটা জায়গা থেকে। আর এই যে ধ্রুপদী সঙ্গীত, এখানে কিছুটা পারসিক এবং আরবীয় প্রভাব রয়েছে। পার্সিয়ান মিউজিকের সাথে কিন্তু ইন্ডিয়ান মিউজিক, ক্লাসিক্যাল এই মিউজিকের একটা কানেকশান রয়েছে, এটা একটু মনে রাখবেন। আর একটা রয়েছে কার্নাটিক মিউজিক বা কর্ণাটকী সঙ্গীত। এই শাস্ত্রীয় সঙ্গীত, ধ্রুপদী সঙ্গীত ছাড়াও আর একটা দক্ষিণ ভারতের স্বতন্ত্র সম্পূর্ণ দেশীয় সঙ্গীত আমরা বলতে পারি, এটা রয়েছে দক্ষিণ ভারতে। তো দক্ষিণ ভারতে সঙ্গীতের মধ্যে যে উল্লেখযোগ্য যেগুলো এর মধ্যে, সেটা হচ্ছে বর্ণম, পদম, কীর্তি কীর্তনা, রাগম, তানম, পল্লবী, এইগুলো হচ্ছে সব কার্নাটিক মিউজিক বা কর্ণাটকী সঙ্গীত তার অংশ। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এই সব জায়গাতে কিন্তু এই সঙ্গীতটা প্রচলিত, এটা মনে রাখবেন। এবং কার্নাটিক মিউজিক বা কর্ণাটকী সঙ্গীত হচ্ছে সম্পূর্ণ ভারতীয়, এখানে কিন্তু অন্য কোনো জায়গার প্রভাব নেই। ধ্রুপদী সঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতে কিন্তু এটা পার্সিয়ান এফেক্ট আছে, তার প্রভাব আছে, একটা তার সাথে মিল আছে, সামঞ্জস্য আছে, কিন্তু এইটা সম্পূর্ণ একটা স্বাতন্ত্র্য।
ঠিক আছে, তো এটা গুরুত্বপূর্ণ। এবার ভারতীয় সঙ্গীতের বিভিন্ন শাখা আছে, যেমন যদিও এগুলো একটু কন্ট্রোভার্সিয়াল, কিছু কিছু জায়গায় কিছু কিছু পাবেন, তবে আমি যেগুলো অথেন্টিক সোর্স সেখান থেকেই বলছি। হিন্দুস্তানি সঙ্গীত, হিন্দুস্তানি সঙ্গীতের জনক বৈজু বাওরা। এরপরে ফেমাস করেছেন অনেক পরে হিন্দুস্তানি যে ভোকাল মিউজিক আছে সেখানে মোস্তাক হোসেন খান, হাফিজ আহমেদ খান, উস্তাদ ফিজা হোসেন, এরকম কিছু ব্যক্তিত্ব তারা গুরুত্বপূর্ণ যারা ফেমাস করছেন, কিন্তু বৈজু বাওয়া তিনি প্রথম হিন্দুস্তানি সঙ্গীতের তাকে জনক বলা হয়। এবার কিছু ঘরানা আছে, কিছু স্বতন্ত্র পদ্ধতি আছে যেগুলো ঘরানা, যেমন মেওয়াটি ঘরানা। মেওয়াটি এটা হচ্ছেন ভীমসেন যোশী। ভীমসেন যোশীর নাম শুনে থাকবেন, তো উনি হচ্ছেন মেওয়াটি ঘরানার জনক। এবার এই যে হিন্দুস্তানি সঙ্গীতের মূল ধারা ধ্রুপদী সঙ্গীত, সেটার যেটা বললাম উৎস হচ্ছে বৈদিক মন্ত্র, এবং সেই কারণে এটা মন্দির বা দেবালয় সেখানে কিন্তু এটা বিকাশ লাভ করেছিল, এটা প্রশ্ন হতে পারে। আর এই যে ধ্রুপদী সঙ্গীত এটা কিন্তু আবার দেখা যাবে মুঘল যুগে যখন আসছে, এর উৎপত্তি সেই বৈদিক যুগের সময় থেকে বলা যায়, কিন্তু যখন মুঘল যুগ আসছে ভারতে, সারা ভারতে মুঘল রাজত্ব প্রতিষ্ঠা হচ্ছে, সেই সময় এই হরিদাস, বৈজু বাওয়া, তানসেন, তাঁদের হাত ধরে ধ্রুপদী সঙ্গীতটা কিন্তু আরও বেশি ছড়িয়ে পড়ে বা জনপ্রিয়তা লাভ করে। এবার কিছু বিখ্যাত সঙ্গীতকার বা গায়ক যারা আছেন সেটা জানতে হবে, যেমন খেয়াল এবং কাওয়ালি, এটা স্রষ্টাকে, এটা হয়তো জানেন, এটা খুব কমন একটা প্রশ্ন। খেয়াল ও কাওয়ালি, এটা জানা আছে? এটা হচ্ছেন আমির খুসরু। আর এর সাথে সেতার, সেতারটাও কিন্তু উনার উদ্ভব। সেতার, খেয়াল, কাওয়ালি এবং সেতার, এটা মনে রাখবেন, স্রষ্টা হচ্ছে আমির খুসরু। এবার বেশ কিছু ফেমাস যারা বিখ্যাত গায়ক রয়েছেন, প্রশ্ন হতে পারে এখান থেকেও। হিন্দুস্তানি মিউজিকের আদ্রাং স্কুল, আদ্রাং স্কুল প্রতিষ্ঠা করছেন ফিরোজ খান। তো এটা একটা দিক গেল। এবার কর্ণাটকী সঙ্গীত, কর্ণাটিক মিউজিকে কিছু বিখ্যাত সঙ্গীতকার আছেন, যেমন শ্যাম শাস্ত্রী। শ্যাম শাস্ত্রী, মুথুস্বামী দীক্ষিতা, স্বাতী তিরুনাল, পুরন্দর দাসা, এরকম কিছু নাম আছে। একদমই সাউথ ইন্ডিয়ান নামটাই বেশি পাওয়া যাবে, কারণ এটা পুরোপুরি দক্ষিণ ভারতেরই মিউজিক, এগুলো একটু মনে রাখতে হবে। আর এখানে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিত্ব। তবলা, তবলার সাথে জড়িত নাম যেগুলো আছে, আল্লাহ রাখা খান, জাকির হোসেন, ফজল কুরেশি, বিক্রম ঘোষ। তবলা। ভায়োলিন, টি কে কৃষ্ণন, এল শঙ্কর, এল সুব্রমণিয়ম। বীণা, দোরাইস্বামী আয়েঙ্গার, এল
বালচন্দ্রন, কল্যাণ কৃষ্ণ, এরা বীণার সাথে জড়িত নাম, গুরুত্বপূর্ণ বিখ্যাত ব্যক্তিত্ব। সেতার থেকে প্রচুর প্রশ্ন হয়। সেতার বাদক পণ্ডিত রবিশঙ্কর, শামীম আহমেদ খান, নিখিল ব্যানার্জি, নিশাত খান। সানাইয়ে বিসমিল্লা খান। সরোদ আলী আকবর খান, আমজাদ আলী খান, আমান আলী, আয়ান আলী, এরা প্রত্যেকে সরোদের সাথে জড়িত। তো সরোদ, এই যে বাদ্যযন্ত্রটা রয়েছে, এই দুটো থেকে প্রচুর প্রশ্ন আছে। প্রিভিয়াস ইয়ার একটু ঘাটলেই দেখা যাবে এই দুটো জায়গা থেকে প্রচুর প্রশ্ন হয়। সন্তুর, শিবকুমার শর্মা, শিবকুমার, এটাও প্রচুর জিজ্ঞাসা করা হয়। সন্তুরের সাথে এই শিবকুমার শর্মার সাথে উনি কোন বাদ্যযন্ত্রের সাথে তার নামটা জড়িত। ভজন সোপারি, এরা হচ্ছেন সন্তুর। তো এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, পরীক্ষকদের ফেভারিট জায়গা। মিসলেনিয়াসের জন্য বলা যায়, ক্লার্কশিপের জন্য, দুটো এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। মিসলেনিয়াসে এই পোর্শনটা একটু বেশি থাকে। তো এইগুলো নামটা একটু জানতে হবে। আচ্ছা, এরপরে নৃত্যতে চলে আসবো। এগুলো কম বেশি জানা, আমি আগে ওগুলো বলেছি, আজকে একটু ডিটেলসে জানবো। তো ভারতীয় যে সংস্কৃতি, সেখানে নৃত্য একটা অতি প্রাচীন বৈদিক যুগ থেকে চলে আসা একটা কলা। দেবদেবীদের নৃত্য কৌশল ধর্মীয় আচারের সাথে কিন্তু এটা জড়িত ছিল, এবং এর যে বিস্তার সেটাও কিন্তু মন্দিরেই সব থেকে বেশি হয়েছে দীর্ঘ সময় ধরে। এবং যেটা একটু আগেও আলোচনা করছিলাম, যে ভরতমুনি যে নাট্যশাস্ত্র লিখছেন 4th শতাব্দীতে, 4th সেঞ্চুরিতে, সেই সময় থেকে কিন্তু ভারতীয় নৃত্য, সঙ্গীত এবং নাটক, এই নাটকের উৎপত্তিও কিন্তু এর থেকেই, নৃত্য থেকেই। তো ভরতমুনির নামটা কিন্তু এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট। তিনি একটা অর্গানাইজড ওয়েতে এটা নিয়ে এলেন, আগেও ছিল, বৈদিক যুগ থেকে ছিল, কিন্তু একটা রচনার মাধ্যমে, একটা অর্গানাইজড ওয়েতে এইগুলোকে নিয়ে এলেন। সবচেয়ে প্রাচীন গ্রন্থ আমরা বলতে পারি। তো দুটো ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স, আর একটা হচ্ছে ফোক ডান্স। এখানে যে চিত্রটা রয়েছে, এখানে ক্লাসিক্যাল ডান্স রয়েছে আমাদের। ক্লাসিক্যাল ডান্সের সংখ্যা কত বলুন, এগুলো জানা কথা আপনাদের। কটা রয়েছে ক্লাসিক্যাল ডান্স? 8টা। কোথায় কোনটা দেখতে পাওয়া যায়? কথাকলি কোথায়? কেরালা। কথাকলি কেরালা। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, ভারতনাট্যম তামিলনাড়ু। কত্থক উত্তরপ্রদেশ। শুধু উত্তরপ্রদেশ না, উত্তর ভারত বলা যায়, উত্তরপ্রদেশটা মূল জায়গা, এছাড়া উত্তর ভারত, পুরো উত্তর ভারত জুড়েই কত্থক। আচ্ছা, আর মোহিনীঅট্টম? কেরালা। মোহিনীঅট্টম কেরালা। আর সত্রিয়? আসাম। আসাম। বেশ, বাকি দুটো নামটার সাথেই জড়িত, অসুবিধা নেই। আচ্ছা, প্রথমে আমরা কত্থক সম্পর্কে একটু জানতে হবে। বিখ্যাত যারা নৃত্যকার আছেন সেই নামগুলো তো আছেই, কিন্তু কত্থকের সাথে জড়িত বিষয়। উত্তর ভারত জুড়ে এটা দেখতে পাওয়া যায়। উচ্চাঙ্গ হিন্দুস্তানি সঙ্গীত যেটা রয়েছে তার সাথে কিন্তু এটা জড়িত। এটা যখন প্রথমে শুরু হয় তখন রাধাকৃষ্ণের যে গল্প, সেই গল্পগাথাকে ভিত্তি করে তৈরি হয়, কিন্তু মুঘল সাম্রাজ্যের সময় যখন আসে তখন এটা কিন্তু তার দ্বারা প্রভাবিত ছিল। মূল ভাবধারা হারিয়ে যায়, তার মধ্যে অনেক নতুন জিনিস চলে আসে, এবং এখানে পুরুষ নারী উভয়ের কিন্তু এখানে অংশগ্রহণ করে। ঠিক আছে, পুরুষ নারী উভয়ই অংশগ্রহণ করছে। এইগুলো থেকে প্রশ্ন হয়, একটু ডিটেলস জেনে রাখার প্রয়োজন আছে। তো এখানে কিন্তু নির্দিষ্ট কোনো পদক্ষেপ নেই, ধাপ ক্রম দৃঢ় সংলগ্ন কিছু নেই। যারা নর্তকী আছেন তারা তাদের নিজস্ব কৌশল মতো সেটা পরিবর্তন করে নিতে পারেন। আর কত্থকের সাথে জড়িত নামগুলো প্রচুর জিজ্ঞাসা করা হয়,
এগুলো আপনারা জানেন, একটু বলুন কত্থকের বিখ্যাত ব্যক্তিত্ব কারা আছেন যারা এই নাচটার সাথে জড়িত, যাদের নাম। বিরজু মহারাজ, শম্ভু মহারাজ, সীতারা দেবী। সীতারা দেবী, ঠিক। এছাড়া শোভনা নারায়ণ, মালবিকা মিত্র, কুমুদিনী লাখিয়া, কার্তিক রাম, কল্যাণ দাস, এরকম কিছু নাম অবশ্যই এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, দেখুন এটা স্ট্যাটিকের পোর্শনটা একটু হয়তো বড়, কিন্তু একবার যদি কভার করে নেন যে কোনো এক্সামে এগুলো কিন্তু থাকে, যে কোনো এক্সাম থাকবেই, একদম এখান থেকে প্রশ্ন থাকবেই আর্ট অ্যান্ড কালচার থেকে। সুতরাং এর আউটকামটা পাবেন, একটু সময় লাগবে কিন্তু আউটকাম আছে। আচ্ছা, ভারতনাট্যম। ভারতনাট্যম এখানে এটাকে বলা যেতে পারে প্রাচীনতম এবং সবচেয়ে বেশি প্রচলিত নৃত্যশৈলী। কার্নাটিক মিউজিকের সাথে এটা করা হয়, মৃদঙ্গ থাকে, আরও কিছু কিছু ইনস্ট্রুমেন্ট এখানে ব্যবহার করা হয়, বীণা, ভায়োলিন, বাঁশি, এই সমস্ত ইনস্ট্রুমেন্ট এর সাথে ইউজ করা হয়। আর এটা মূলত একটা মনে রাখবেন যে তাঞ্জোর থেকে এটা কিন্তু মূলত এর যে উদ্ভব সেটা তাঞ্জোর থেকে হয়েছে। এখন এই তাঞ্জোরে 4 জন বিখ্যাত নৃত্যগুরু, তাদেরকে তাঞ্জোর চৌপদী বলা হয়, তাঞ্জোর চৌপদী বলা হয়। তো এরা হচ্ছেন চিন্নাইয়া, পন্নাইয়া, ভাদিভেলা এবং শিবানন্দ। ঠিক আছে, এইটা ঘুরিয়ে নানান ভাই প্রশ্ন হতে পারে কিসের সাথে জড়িত, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 4 জন প্রসিদ্ধ নৃত্যগুরু তারা ছিলেন, চিন্নাইয়া, পন্নাইয়া, ভাদিভেলা আর শিবানন্দ। এবার এটা অনেক পুরাতন, এই নৃত্যশৈলী অনেক পুরাতন। এটাকে আধুনিক সময়ে রুক্মিণী দেবী এবং ই কৃষ্ণা আইয়ার, এরা দুজনে পুনর্জীবিত করেন বলা যায়, এবং এরা প্রতিষ্ঠা করছেন কলাক্ষেত্র। কলাক্ষেত্র একটা প্রতিষ্ঠান, এই নামটা অবশ্যই মনে রাখবেন, কলাক্ষেত্র প্রতিষ্ঠান। এটা প্রতিষ্ঠা করছেন রুক্মিণী দেবী। ঠিক আছে, রুক্মিণী দেবী এটা প্রতিষ্ঠা করার পরে ভারতনাট্যম এটা আরও বেশি প্রসিদ্ধ হয়, আরও বেশি ছড়িয়ে পড়ে, বেশ কিছু জিনিস সংশোধনেরা এর মাধ্যমে করেন। তো কলাক্ষেত্র নামটা কিসের সাথে জড়িত, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, ভারতনাট্যমের সাথে এটা জড়িত। এবং রুক্মিণী দেবী প্রতিষ্ঠা করছেন 1936 এই প্রতিষ্ঠানটা। তো রুক্মিণী দেবী ছাড়াও আরও যারা বিখ্যাত ব্যক্তিত্ব, যামিনী কৃষ্ণমূর্তি, আলারমেল ভাল্লি, অনিতা রত্নম, মল্লিকা সারাভাই, মৃণালিনী সারাভাই, এই নামগুলো কিন্তু অসম্ভব ফেমাস এবং বারবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। আচ্ছা, কথাকলি। কথা মানে হচ্ছে কাহিনী, কথাকলি মানে হচ্ছে কাহিনী। তো যখন কাহিনী অবলম্বনে, একটা গল্প অবলম্বনে নৃত্য পরিবেশন হচ্ছে যখন, তখন সেটাকে বলা হচ্ছে কথাকলি। আর কথাকলি রামায়ণ এবং মহাভারতের যে কাহিনী, অসত্যের ওপর সত্যের জয়, সেইটাকে কেন্দ্র করে কথাকলি মূল যে ভাবটা বা এর যে স্টোরি টেলিং, তার মাধ্যমে এই ধরনের গল্প বলার মাধ্যমে নৃত্যশৈলীটার উদ্ভব হয়েছে। এবং এখানে এই প্রসাধনটা দেখেই বুঝতে পারছেন, এই প্রসাধনটা খুব ফেমাস, এবং এর মাধ্যমে কিন্তু এই নৃত্যর একটা অন্যতম গুরুত্বপূর্ণ এটা বৈশিষ্ট্য। কলামণ্ডলম গোপী, কলামণ্ডলম অনেকজন আছেন, তো কলামণ্ডলম নামটা দেখলেই এটা অবশ্যই
বুঝে যাবেন যে কথাকলির সাথে জড়িত এই নাম। কলামণ্ডলন কেশবন, রমনকুট্টি নায়ার, এরাও কিন্তু সব এর সাথে জড়িত। কৃষ্ণপ্রসাদ, কলামণ্ডলম কৃষ্ণপ্রসাদ। আচ্ছা, এরপর কুচিপুড়ি। কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের নৃত্যশৈলী, ক্লাসিক্যাল ডান্স, এবং এটা তেলেগু ভাষাতে রচিত, এবং এটা গীতি, কবিতা, নৃত্যনাট্য এর মাধ্যমে এটা পরিবেশিত হয়, এবং বেশ কিছু জটিল কাজ পায়ের সাহায্যে মূলত এখানে করতে হয়। পায়ের সাহায্যে মানে সিংহের ছবি, তার যে রূপরেখা, হাতির যে রূপরেখা, সেটা মেঝেতে তৈরি করা, গোল তামার থালা সেটাকে পায়ে চেপে নৃত্য পরিবেশন করা, বা জলের কলসি মাথায় বসিয়ে নৃত্য পরিবেশন করা, এটা হচ্ছে কুচিপুড়ির বৈশিষ্ট্য। তো এরকম কিছু বেশ কঠিন কঠিন স্টেপ আছে যেগুলো কুচিপুড়িতে করতে হয়। তো প্রশ্ন নানানভাবে হতে পারে, শুধুমাত্র যে সবসময় ফ্যাকচুয়াল হবে তা নয়, এরকমও একটু জেনে রাখা প্রয়োজন। তো এটা হচ্ছে কুচিপুড়ি। এবার এখানে যারা বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন, রাজা রেড্ডি, রাধা রেড্ডি, কৌশল্যা রেড্ডি, যামিনী রেড্ডি, এরকম কিছু নাম আছে যারা এর সাথে জড়িত। আচ্ছা, ওড়িশি। তো এটা উৎপত্তি ওড়িশাতে হচ্ছে। এখন এটা ফেমাস হয়েছে উড়িষ্যার একজন বিশিষ্ট লেখক কালীচরণ পট্টনায়ক, তার বিভিন্ন রচনাতে, তার মাধ্যমে এটা বিখ্যাত হয়। মূলত এখানে জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে নৃত্য উপস্থাপন করা হয়, আর মন্দিরে যে নৃত্য হতো, দেবদাসী প্রথা যখন ছিল, সেইখান থেকে এর উৎপত্তি। কেলুচরণ মহাপাত্র, গিরিধারী নায়েক, অমলা শঙ্কর, এরকম কিছু নাম আছে এর সাথে জড়িত। ঠিক আছে, আমি খুব বেশি ফ্যাকচুয়ালে যাচ্ছি না, সেটা চার্টের মাধ্যমে পাবেন। যেগুলো বলার প্রয়োজন আলাদা করে সেইগুলো আমি এখানে বলছি, যেগুলো জানা প্রয়োজন, কিছু কনসেপ্ট রাখা দরকার। আর হচ্ছে মণিপুরি। মণিপুরি এটা উত্তর ভারতের মণিপুরে এটা উৎপত্তি হচ্ছে, এবং পুরাণের বিষয়বস্তু, ভগবত পুরাণ, বিষ্ণু পুরাণ, এরকম পুরাণের বিষয়বস্তু নিয়ে মণিপুরি নৃত্যটা করা হয়। এখানে মুখভঙ্গির থেকেও হাতের কাজ, হাঁটু, হাত, তার অবস্থান, এটার উপরে গুরুত্ব বেশি দেয়া হয়। এটা মণিপুরি। সত্যি এটাও হচ্ছে কিন্তু কৃষ্ণ রাধা কৃষ্ণের যে স্টোরি, তার উপরে বেস করে করা হয়। তো এইগুলো। আর হচ্ছে মোহিনী আট্টাম। এখানে কিন্তু মহিলারা এখানে নৃত্য উপস্থাপন করেন, মূলত মহিলারা। বিষ্ণুর যে মোহিনী মূর্তি ধারণ, সেই সংক্রান্ত যে গল্প, সেইখান থেকে এই নৃত্যটা করা হয়। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কথাকলি আর ভারতনাট্যমের মিশ্রণ, সেটা হচ্ছে মোহিনী আট্টাম। তো এগুলো গুরুত্বপূর্ণ। আর যখন এই সত্রিয়ার বিষয়টা কি, এখানে বর্তমানে এটা পুরুষ মহিলা এরা উপস্থাপন করেন, কিন্তু যখন শুরু হয়েছিল তখন শুধুমাত্র পুরুষ সাধুরাই এটা পরিবেশন করতেন। এটা তৈরি করছেন, এর উৎপত্তি হচ্ছে শঙ্করদেব, শ্রী শঙ্করদেব, তার হাত ধরে। বাকিগুলোতে কিন্তু স্রষ্টাকে বা কোনো একজন ব্যক্তির নাম পাওয়া যাবে না, কিন্তু সত্রিয়ার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। শ্রী শঙ্করদেব এই নৃত্যের বিকাশ তিনি করছেন। ঠিক আছে। আর এই যে কলাক্ষেত্র, যেটা ভারতনাট্যমের ক্ষেত্রে বললাম, এই কিছু ইনফরমেশন একদম সেপারেট, আলাদা ইনফরমেশন কিছু রয়েছে,
সেটা এখান থেকে জানতে হবে। মূলত ব্যক্তিত্ব জিজ্ঞাসা করা হয়, কিছু নৃত্যশৈলীর সাথে জড়িত কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান জিজ্ঞাসা করা হয়, অথবা এরকম স্পেসিফিক যেটা অন্যগুলোর থেকে আলাদা সেইগুলোর ওপর একটু হাইলাইট করতে হবে এখানে। এটা হলো। এবার কিছু লোকনৃত্য আছে, আমরা জানি লোকনৃত্যগুলো কিন্তু একদমই কোন স্টেটে সেটা করা হয় সেখান থেকে প্রশ্ন। আমি ফ্যাকচুয়ালে যাচ্ছি না, এগুলো আগেও দিয়েছি চার্ট, আমি এখানে একটা ইন্টিগ্রেটেড চার্ট দিয়ে দেব যেখানে এই সমস্তগুলোই থাকবে, চট করে রিভিশনটা করতে পারবেন। এইখানেও চিত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ফোক ডান্স আছে। আচ্ছা, এরপর চলে যাব নাটক বা থিয়েটার। এইখানে এখন এই যে ভরতমুনির নাট্যশাস্ত্র, নাট্যশাস্ত্র এখানে খ্রিস্টপূর্ব 2000 এই সময় থেকে নাটক সম্পর্কে অনেক বিবরণ এখানে রয়েছে। এটা 4th শতাব্দীতে লেখা হচ্ছে, 4th সেঞ্চুরিতে, কিন্তু অনেক ইনফরমেশান সেখান থেকে পাওয়া যায়। তো আমরা যদি ভারতীয় নাটককে ক্লাসিফাই করি তাহলে দেখা যাবে একটা পাওয়া যাবে সংস্কৃত নাটক, আর একটা পাওয়া যাবে লোক নাটক, আর একটা হচ্ছে আধুনিক নাটক। এখন আমরা হিস্ট্রিতে জেনেছি যে সেই গুপ্ত যুগের সময়তেই ফেমাস নাট্যকাররা ছিলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কালিদাস। তো এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন না হয়েও অন্যরকম কোশ্চেন হতে পারে। যেমন আমরা জানি অভিজ্ঞানম শকুন্তলম বা অভিজ্ঞান শকুন্তলম, এটা কালিদাসের লেখা। তো এখানে মূলত কিসের গল্প রয়েছে, কাদের স্টোরি রয়েছে, এটা হিস্ট্রিতেও জিজ্ঞাসা করা হয়। অ্যাকচুয়ালি এই আর্ট অ্যান্ড কালচারের পোর্শনটা হিস্ট্রির মধ্যেই পড়ে। এটা বলতে পারবেন কিসের গল্প আছে এর মধ্যে? মহাভারতের গল্প আছে। তাই কি? মহাভারতেরই তো গল্প আছে। এখানে হচ্ছে শকুন্তলা এবং রাজা দুষ্মন্তের কাহিনী আছে, পুত্র ভরতের কাহিনী আছে। ঠিক আছে, এটা সম্ভবত কোনো একটা টেক্সট মধ্যে ছিল আর কি, গল্পটা ওই যে দুষ্মন্ত আর শকুন্তলার যে প্রেম কাহিনী। হ্যাঁ, মহাভারতের কাহিনীর একদম প্রথম দিকেই মানে কি না, করে ভরত রাজ্য তৈরি হলো, ঠিক আছে? ডাইরেক্ট একটা ওরকম বললে তো হবে না, এখানে মূলত স্পেসিফিক আনসার দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে শকুন্তলা দুষ্মন্তের প্রেম কাহিনী মূলত, এবং তার সাথে তার পুত্র ভরতের জীবন সম্পর্কে এখানে বলা রয়েছে, স্পেসিফিক্যালি বলা রয়েছে। মহাভারতের কাহিনী যে কোনো জায়গা হতে পারে, কিন্তু এখানে তো সেটা বললে চলবে না, বা অপশানেও সেটা পাবেন না। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। মালবিকাগ্নিমিত্রম, এটা কি, কে লিখেছেন এটা? মালবিকাগ্নিমিত্রম কার লেখা? এটা তো স্যার ওই মালবিকার অগ্নিমিত্রের প্রেম কাহিনী। কার লেখা? কালিদাসেরই লেখা। লেখা বিক্রম বশীর্ষ, কালিদাস স্যার। এইগুলো তিনটেই কালিদাস। বিক্রম বশীর্ষতে কি আছে? এটাতে রয়েছে রাজা বিক্রম আর উর্বশীর প্রেম কাহিনী, বিক্রম বশীর্ষ। আচ্ছা, মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষসটা নিয়ে প্রচুর বলা হয়। মুদ্রা রাক্ষস কি আছে? চন্দ্রগুপ্ত মৌর্য সম্পর্কে অনেক এখানে হ্যাঁ লেখা আছে, তার কথা ঠিক লেখা নেই, এটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল বই। এটা মাল্যকেতু এবং রাক্ষস এরা দুজন ব্যক্তিত্ব, তাদের সাথে চাণক্যের যে রাজনৈতিক দ্বন্দ্ব সেইটা বিষয় এখানে লেখা আছে। পুরোপুরি পলিটিক্যাল একটা বই মুদ্রা রাক্ষস, বিশাখ দত্তের লেখা।
আচ্ছা, মৃচ্ছকটিক। মৃচ্ছকটিকার শূদ্র। কি আছে এখানে? এখানে হচ্ছে বসন্ত সেনা আর চারু দত্তের প্রেম কাহিনী, মৃচ্ছকটিক। তো এরকম কিছু বই স্পেসিফিক জিজ্ঞাসা করা হতে পারে। এছাড়া কিছু আঞ্চলিক লোকনাটক আছে, যে এটা তো আমরা যেটা সংস্কৃত নাটক বা ধ্রুপদী নাটক এগুলোকে আমরা বলতে পারি, তার মধ্যে এটা ফেলবো। আর লোকনাটক যেগুলো, লোকনাটক কোথায় কোনটা আছে, কোথায় কোনটা প্রচলিত, সেটা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। যেমন ভান্ড পাথর, এটা কাশ্মীর, এটা কাশ্মীরের হাস্যরসাত্মক নাটক, কাশ্মীরের। নটঙ্কি, নটঙ্কি কোথাকার বলুন? এগুলো পারবেন, আমি একটু জিজ্ঞাসা করি এগুলো। নটঙ্কি উত্তরপ্রদেশ। ভাবনা, ভাবনা, ভাবনা হচ্ছে অসম, অসমের লোকনাটক। মাচা, এটা মধ্যপ্রদেশে। হোলির সময়, হোলির সময় এটা করা হয়, মাচা। ইয়াকশগানা, কর্ণাটকে। হ্যাঁ, এটা হচ্ছে কর্ণাটক। মোদিয়ট্টু, মোদিয়াট্টু, এগুলো কিন্তু প্রত্যেকটা থেকে কোয়েশ্চেন হয়, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কেরালা। তামাশা, মহারাষ্ট্র। তামাশা হচ্ছে মহারাষ্ট্র। রাসলীলা, রাসলীলা হচ্ছে ইউপিতে। বিদেশিয়া, বিদেশিয়া, বিদেশিয়া হচ্ছে বিহার। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। আর যদি আধুনিক নাটকের কথা বলা হয়, এগুলো হলো লোকনাটক, বিভিন্ন স্টেটে বিভিন্ন লোকনাটক। আধুনিক নাটকের মধ্যে ব্যক্তিত্ব বা কে লিখেছেন, সে নাটকটা কে লিখেছেন সেটা থেকে প্রশ্ন হবে। নীলদর্পণ, জানেন সবাই, সবাই জানেন নীলদর্পণ কে লিখেছেন? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। নবান্ন, নবান্ন এটা একটা ফেমাস নাটক, নবান্ন। বিজন ভট্টাচার্য লিখেছেন, বিজন ভট্টাচার্য। এটা প্রচুর প্রশ্ন হয়, জিজ্ঞাসা করা হয় প্রচুর। আচ্ছা, নটি বিনোদিনী, এটা গিরিশচন্দ্র ঘোষ, গিরিশ ঘোষ। মেবার পতন, মেবার পতন এটা দ্বিজেন্দ্রলাল রায়, দ্বিজেন্দ্রলাল রায়।
এগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, আধুনিক থিয়েটার, আধুনিক নাটক বা আধুনিক যে থিয়েটার, আধুনিক থিয়েটারের সূত্রপাত হচ্ছে কলকাতাতে হিন্দি রঙ্গমঞ্চের মাধ্যমে, যেটা প্রসন্ন কুমার ঠাকুর প্রচলন করছেন। আর কিছু স্পেসিফিক থিয়েটার আছে যেগুলো সাল ধরে একটু জেনে রাখা প্রয়োজন, যেমন ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, আইপিটিএ, এটা প্রতিষ্ঠা হচ্ছে 1942-তে। পৃথ্বী থিয়েটার, যেটা পৃথ্বীরাজ কাপুর যেটা তৈরি করেছিল, পৃথ্বী থিয়েটার, সেটা হচ্ছে 1944-এ। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা। ন্যাশনাল স্কুল অফ ড্রামা এটা স্বাধীনতার পর তৈরি হচ্ছে, 1959-এ এস্টাবলিশড হচ্ছে, আর এটাকে 1975-এ অটোনোমাস করে দেওয়া হচ্ছে। ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আমরা চলে যাব আর্কিটেকচার, স্থাপত্য ভাস্কর্য, এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। তো একবারে সেই হরপ্পা সময়কাল থেকে, হরপ্পা শৈলী, সেখান থেকে শুরু করতে হবে। হরপ্পা এবং হরপ্পা শৈলীর মধ্যে শিল একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে আছে। শিল, প্রচুর শিল পাওয়া গেছে হরপ্পাতে। তো এই শিল, এখানে এটা কি পাথর ব্যবহার করা হতো, এটা কি ব্যবহার করা হতো, শিলটা কি পাথরের ছিল? এটা ছিল স্টিটাইট পাথর, এবং তাতে খোদাই করাটা সহজ। তো বিভিন্ন মূর্তি, পশুদের মূর্তি পাওয়া গেছে, এবং পশুপতি শিবের যে চিত্রটা আমরা দেখি বইতে, সেটাও কিন্তু এই শিলের ওপরই করা, স্টিটাইট পাথরের ওপরই করা। টেরাকোটা, পোড়ামাটি, বিভিন্ন ধরনের মাতৃমূর্তি, মাদার গডেস, পাখি, বিভিন্ন প্রাণী, হাতি, ষাঁড়, এসব এদের পোড়ামাটির তৈরি মডেল আমরা দেখতে পাই ছোট ছোট। এছাড়া ভাস্কর্যের মধ্যে নিত্যরত নারীর চিত্র, মহিষ, হাতি, গন্ডার, এই সমস্ত পাওয়া গেছে। আর স্থাপত্য যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এখানকার পোড়া ইটের যে ঘরবাড়ি, সেখানে আবার কিছু মেসোপটেমিয়ান যে শৈলী পদ্ধতি, তার সাথে মিল রয়েছে। তো হরপ্পা শৈলীর মধ্যে এইগুলো একটু মনে রাখতে হবে। এরপরে সবচেয়ে বেশি যে আর্কিটেকচারাল, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো, সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার বিভিন্ন মন্দির, বিভিন্ন স্থাপত্য ভাস্কর্য, যেমন পল্লব। পল্লব স্থাপত্য সম্পর্কে কি জানা আছে সেটা একটু বলুন প্রথমে। বা কিছু মন্দিরের নাম যেটা পল্লবরা তৈরি করেছিল। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব কমন একটা প্রশ্ন, হিস্ট্রির কথা বলছি, অ্যাটলিস্ট হিস্ট্রিতে এটা আছে। আচ্ছা, এখানে কিছু রীতি আছে, কিছু শৈলীতে নির্দিষ্ট ধাঁচে তৈরি করা হতো। একটা ধাঁচ হচ্ছে মহেন্দ্র বর্মন রীতি, মহেন্দ্র বর্মন ধাঁচ। এখানে পাহাড় কেটে গুহা মন্দির তৈরি করা হতো। পাহাড় কেটে নিদর্শন,
ভৈরবকোন্ডার গুহা মন্দির, বসন্তেশ্বর মন্দির, এরকম কিছু ইম্পর্ট্যান্ট। আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মামল্য রীতি বা মহামল্ল রীতি। মামল্য রীতি বা মহামল্ল রীতি। সবচেয়ে আকর্ষণীয় যেটা সেটা হচ্ছে মহাবলীপুরমের রথ মন্দির, সপ্তরথ মন্দির এই রীতিতে তৈরি। এই প্রশ্নটা অনেকবার করা হয়েছে যে মহাবলীপুরমের রথ মন্দির এটা কোন রীতিতে তৈরি বা কোন ধাঁচের এটা তৈরি, তো সেটা হচ্ছে মামল্য রীতি। মূলত প্রথম নরসিংহ বর্মনের সময় থেকে এই রীতিটা অনুসরণ করা হয়। এছাড়া রাজসিংহ নীতি, রাজসিংহেশ্বর মন্দির তৈরি হয়েছে। নন্দীবর্মন রীতি, নন্দীবর্মন রীতিতে মাদুরাইয়ের চিত্রকূট মন্দির সেটা নন্দীবর্মন রীতিতে তৈরি। এছাড়া চোল শিল্প, গঙ্গাইকোল চোলপুরম, সেখানে যত স্থাপত্য শৈলী আছে সব এই চোল শিল্পের সাথে জড়িত। বিজয়নগরে কিছু স্পেসিফিক স্থাপত্য শিল্প ছিল, তাদের রীতি ছিল আলাদা। এরকম প্রত্যেকটা দক্ষিণ ভারতে, উত্তর ভারতেও বা পশ্চিম ভারতে রাজপুত শৈলী ছিল। মন্দির, বিশেষ করে দুর্গ, নানা রকমের দুর্গ, জয়সালমীর, বিকানির, যোধপুর, উদয়পুর, এইসব জায়গাতে খুব বিখ্যাত এগুলো রয়েছে স্থাপত্য শৈলী তাদের আলাদা। বিশাল গেট থাকবে, একটা আর্চ টাইপ গেট থাকবে, বড় বাগান থাকবে, মার্বেলের তৈরি হবে, এরকম কিছু স্পেসিফিক আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পন্ন গুণগুলো রয়েছে। এরপরে মধ্য ভারত অতিক্রম করে চলে আসছে উপনিবেশ সময়ে যে সমস্ত রীতিগুলো এসেছে। এখানে ইঙ্গো ভারতীয় মিশ্রণ দেখতে পাওয়া যাবে স্বাভাবিক। ব্রিটিশরা এসেছিল এখানে, এখানকার কিছু বৈশিষ্ট্য, কিছু ব্রিটিশদের বৈশিষ্ট্য মিলে এগুলো তৈরি। ভিক্টোরিয়া মেমোরিয়াল, আগ্রা মাদ্রাজের হাইকোর্ট, ক্যালকাটা জেনারেল পোস্ট অফিস, এরকম কিছু স্পেসিফিক শৈলী এর মধ্যে দেখতে পাওয়া যায়। ইংল্যান্ডের যে গথিক স্থাপত্য শৈলী, সেই গথিক স্থাপত্য শৈলীর সাথে অনেকটা মিল রয়েছে। তো এরকম কিছু বিশেষ বৈশিষ্ট্যগুলো আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। এছাড়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভারতীয় চিত্রকলা। চিত্রকলা এটাও খুব গুরুত্বপূর্ণ। সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ ছবি আঁকছে। 30,000 বছর আগেও মানুষ কিন্তু ছবি এঁকেছে, গুহাবাসী মানুষ ছবি এঁকেছে। সুতরাং যত রকমের কলা রয়েছে তার মধ্যে চিত্রকলাটা কিন্তু সবথেকে বেশি প্রাচীন। সুতরাং এটাও এই চর্চার মধ্যে আসবে। অজন্তা গুহাচিত্র, বাঘ গুহাচিত্র, এগুলো গুরুত্বপূর্ণ। অজন্তাতে এটা খুব প্রশ্ন হয়, অজন্তাতে কি রয়েছে, কিসের নিদর্শন রয়েছে? মূলত বুদ্ধদেবের জন্মের কাহিনী। হ্যাঁ, জাতকের কাহিনী। বুদ্ধদেবের পূর্বজন্ম অর্থাৎ গৌতম বুদ্ধের আগের জন্মের যে সমস্ত গল্প সেইগুলো মূলত এখানে আছে। এবার অজন্তাতে মূলত এছাড়াও বিভিন্ন হিন্দু ধর্ম পৌরাণিক কাহিনী সেটাও আছে, কিন্তু মূলত গৌতম বুদ্ধের পূর্বজন্মের যে স্টোরি সেটা নিয়ে অজন্তার গুহাতে চিত্র রয়েছে। এরপর গুপ্তযুগ, গুপ্তযুগে ব্যাপক হারে বিস্তার হয়। গুপ্তোত্তর যুগে তামিলনাড়ুতে
সীতানাভাসাল চিত্রকলা, সেটা গুরুত্বপূর্ণ। সীতানাভাসালের যে গুহা চিত্র সেটা মূলত জৈন ধর্মের বিভিন্ন চিত্রগুলো রয়েছে তার মধ্যে। পাল যুগে যে চিত্রকলা হয় সেটা বৌদ্ধ ধর্মের সাথে জড়িত। ধীমান, বিটপাল এরা খুব বিখ্যাত ব্যক্তিত্ব এর মধ্যে। তারপরে আসে সেটা হচ্ছে মুঘল চিত্রশৈলী, এবং মুঘল চিত্রশৈলী যখনই আসবে তখন মিনিয়েচার পেন্টিংয়ের একটা বিশেষ নাম আসবে। মিনিয়েচার পেন্টিং, মিনিয়েচার পেন্টিং কি এটা কেউ জানা আছে কারো? মিনিয়েচার পেন্টিং মানে স্যার এই প্রতিকৃতি মানে এই সম্রাট সম্রাট এগুলো না না, মিনিয়েচার পেন্টিং এর বৈশিষ্ট্য যেটা খুব সূক্ষ্ম কাজ, খুব ছোট জায়গাতে খুব সূক্ষ্ম কাজ করা হয়, ঠিক আছে। মিনিয়েচার নামটা থেকে কিছুটা অনুধাবন করা যায়, ছোট ছোট খুব সূক্ষ্ম কাজ মিনিয়েচার পেন্টিং, সেটা এইখানে মুঘল চিত্রশৈলী এটা অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এছাড়া থ্রিডি চিত্রকলা সেটাও মুঘল যুগে দেখা যায়। এবার এর মধ্যে বিভিন্ন মিশ্রণ দেখা যাবে, কিছু পারসিক প্রভাব লক্ষ্য করা যাবে। যেমন হুমায়ুনের সময় দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আসছে, আব্দুস সামাদ আর মীর সৈয়দ আলী আর আব্দুস সামাদ, এরা হুমায়ুনের সময় আসছে এবং ব্যাপকভাবে পারসিক প্রভাব দেখা যাচ্ছে। তো এরকম বিভিন্ন বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পাবো। তবে ঔরঙ্গজেবের সময় তিনি আবার চিত্রকলাকে ইসলাম বিরোধী বলে বন্ধ করে দিয়েছিলেন সব, কিন্তু তার আগে পর্যন্ত শাহজাহান পর্যন্ত বিভিন্নভাবে সমৃদ্ধ হয়েছে চিত্র। কাংড়া চিত্রকলা এটা খুব গুরুত্বপূর্ণ। রাজস্থানী আর মুঘল চিত্রকলার মিশ্রণ হচ্ছে কাংড়া চিত্রকলা। তো এরকম বেশ কিছু স্পেসিফিক চিত্রকলা আছে, হায়দ্রাবাদি শৈলী, তাঞ্জোর শৈলী, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং যেটা প্রচুর প্রশ্ন হয় যেমন হচ্ছে মধুবনী চিত্রকলা, এটা সম্পর্কে কি জানেন? মধুবনী চিত্রকলা তো বিহারে মানে শুনেছি আর কি, যে বিহারে পাওয়া যায়। বিহারে। আর বৈশিষ্ট্য বৈশিষ্ট্য মানে কাপড়ের উপরে যে কলকা আঁকা হয় আর কি, মানে কোনো একটা মেয়ে বা ছেলে মাদল বাজাচ্ছে এরকম ধরনের, মানে যেটা দেখেছি আর কি সেটাই বলছি এরকম। হ্যাঁ, এখানে এটা মূলত দেওয়াল চিত্র, ঠিক আছে, কাপড়ের উপরে করা হয়, দেওয়াল হিসেবে দেওয়ালের ওপরে চিত্র অঙ্কন করা হয়। এটাকে মিথিলা চিত্রকলাও ব্যবহার করা, এবং এটা সবসময় প্রাকৃতিক রং ব্যবহার করা হয়। মধুবনী চিত্রকলার যে মূল বৈশিষ্ট্য সেখানে প্রাকৃতিক রং ব্যবহার করে করা হয়। আচ্ছা, পিথোরা এটা গুজরাটের উপজাতিমূলক চিত্রকলা হচ্ছে পিথোরা। আরেকটা প্রশ্ন করা হয়, বেঙ্গল স্কুল অফ মডার্ন আর্ট এটাকে প্রতিষ্ঠা করেন? এটা প্রতিষ্ঠা করছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। অবনীন্দ্রনাথ ঠাকুর মোস্ট ফেমাস ব্যক্তিত্ব। তার ছবিগুলোর মধ্যে একটা ছবি রয়েছে যেটা সবচেয়ে প্রশ্ন করা হয় সবচেয়ে বেশি, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার যে ছবি সেটা কিন্তু কে এঁকেছিলেন জিজ্ঞাসা করা হয়, খুব ফেমাস একটা ছবি। তো তিনি বেঙ্গল স্কুল অফ মডার্ন আর্ট প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, তো এরকম কিছু আছে প্রশ্ন, বেসিক জিনিস আছে, কিছু ফ্যাকচুয়াল আছে, ফ্যাকচুয়ালগুলো আমি চার্ট দিয়ে দেব, কিছু অনলাইনারও আছে, আপনারা কিন্তু এটা তৈরি করে নেবেন। এর মধ্যে মোটামুটি ভারতের যে আর্ট অ্যান্ড কালচারের মূল জায়গা সেগুলো কভার করা আছে, ঠিক আছে। মিসলেনিয়াসের জন্য এবং ক্লার্কশিপের দুটো পরীক্ষার জন্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকে, একটা প্রশ্ন তো থাকবেই থাকবে।
অনেক বেশি হতে পারে প্রশ্ন, মিসলিনিয়াসে বেশি হবে, কারণ মিসলিনিয়াসে আর্ট অ্যান্ড কালচারের জায়গাটা অনেক বড়, প্রায় 25টা প্রশ্ন এখান থেকে কিন্তু হবে সাহিত্য এবং এই আর্ট অ্যান্ড কালচারের পোর্শন থেকে। সুতরাং এখানে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করার জায়গা নেই। ওকে, তো ঠিক আছে, আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।